হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয় আর তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল মদাক এডু মিউজিক্যাল। আমাদের এবারের টার্গেট ফুড এসআই এক্সাম এবং ক্লার্কশিপ 2024। সেই লক্ষ্যে এগোবার জন্য আমরা শুরু করেছি ম্যাথ স্পেশাল ক্লাস। যেহেতু পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে ফুড এসআই, তাই আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নেব। তাহলে চলো প্র্যাকটিস সেট 11 আমরা করব। আজ এই সেটে থাকবে 25টি অঙ্ক। তাহলে প্রথম অঙ্কটা কি আছে আমরা দেখব। দেখো কি বলছে, এ বি এবং সি তিনটি পাইপ একটি চৌবাচ্চার সঙ্গে যুক্ত রয়েছে। এ এবং বি একত্রে খালি চৌবাচ্চাটিকে ভর্তি করে 6 ঘন্টায়। বি এবং সি একত্রে চৌবাচ্চাটিকে ভর্তি করতে পারে 10 ঘন্টায়। এ এবং সি একত্রে চৌবাচ্চাটিকে ভর্তি করতে পারে 7.5 ঘন্টায়। তাহলে এ একা কতক্ষণে খালি চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি করতে পারবে? তাহলে দেখো প্রথমে কি বলা আছে, এ প্লাস বি এরা ভর্তি করে হচ্ছে 6 ঘন্টায়। তারপরে দেখো বলা আছে বি প্লাস সি ভর্তি করে 10 ঘন্টায়। আর এ প্লাস সি বা সি প্লাস এ যাই বলো না কেন, এ প্লাস এই সি এ ভর্তি করে 7.5 ঘন্টায়। তাই আমি এখানে লিখলাম 7.5। বা দেখো 7.5 যদি আমি না লিখি, তাহলে এখানে যদি আমি এরকম করে লিখি 7 দুগুণে 14, 15/2। ঠিক আছে, তাহলে এদের যদি আমি লসাগু নিই তাহলে সেটা হবে আমার টোটাল ওয়ার্ক। এইবার দেখো এইটা যেহেতু ভগ্নাংশ আছে, তার মানে ভগ্নাংশের লসাগু মানে কি, লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু। তাহলে দেখো হরগুলির গসাগু কিন্তু একই হবে, এক মানে এর নিচে কিছু নেই মানে এক, এর নিচে কিছু নেই মানে এক। তাহলে 1, 1 আর 2 এদের গসাগু কত হবে? এক দ্বারা সবাইকে ভাগ করা যায়, তার মানে এক হচ্ছে গসাগু। তার মানে অ্যাকচুয়ালি 6, 10, 15 এদের যদি আমরা লসাগু নিই তাহলে কিন্তু হবে। তাহলে দেখো এইটা আসছে 30, কিন্তু আসছে লসাগু। তার মানে অ্যাকচুয়ালি 30 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে দেখো 6 দ্বারা এটাকে ভাগ করলে এ আর বি এর কর্মদক্ষতা হবে 5, বি এর হবে 3 × 30। আর দেখো এই 15-30কে যদি আমরা 15/2 দ্বারা ভাগ করি, তার মানে অ্যাকচুয়ালি হবে 15/2/15, এইটা দ্বারা গুণ করা। তার মানে 2 দুগুণা এইটা হবে হচ্ছে 4। তাহলে দেখো সবাইকে যদি আমরা যোগ করি, তার মানে দেখো এখানে 2 কমন যাবে, এই যে দুটো এ আছে, দেখো দুটো বি আছে আর দুটো সি আছে। তার মানে 2 কমন নিলে এ প্লাস বি প্লাস সি এদের কর্মদক্ষতা হবে এইটার যোগফল। দেখো 5 আর 3 8 আর 4 12, 2 দ্বারা কেটে দিলে কত হবে 6। তার মানে দেখো এ প্লাস বি প্লাস সি এদের কর্মদক্ষতা আসছে 6। এইবার চেয়েছে কি এ একা কতক্ষণে খালি চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি করতে পারবে। তার মানে এ বর্জিত, দেখো বি প্লাস সি এর কর্মদক্ষতা কত আছে 3, তার মানে এইটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো এই যে বি বি কেটে গেল, সি সি কেটে গেল, তার মানে এর কর্মদক্ষতা আসছে কিন্তু আমার 3। এই যে 6 থেকে 3 বাদ দিলাম, তাহলে এর যদি কর্মদক্ষতা 3 হয়, তার মানে ও 1 ঘন্টায় 3 ইউনিট পূর্ণ করে। আর আমার টোটাল কতটুকু ভর্তি করতে হতো 30 ইউনিট। তার মানে কত সময় লাগবে, জাস্ট আমরা 3 দ্বারা ভাগ করে দেবো। তার মানে এটা কত হবে 10 ঘন্টা হবে। তার মানে এ একা ওই চৌবাচ্চাটি 10 ঘন্টায় পূর্ণ করতে পারবে। তার মানে দেখো ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। এ স্থানে একটি টিভি X টাকায় বিক্রি করা হলো। একজন ডিলার বি স্থানে গিয়ে সে এ স্থানের বিক্রয় মূল্যের 20% কম দামে কিনলেন। সেই সঙ্গে তার 600 টাকা গাড়ি ভাড়া বাবদ ব্যয় হলো। তারপর সে এ স্থানে ফিরে সেই টিভি X টাকায় বিক্রি করলে, বলেছে কি, আচ্ছা বিক্রি করলো X টাকায়, তাহলে তার এত শতাংশ লাভ হয়, লাভ করে, তাহলে X এর মান কত? আচ্ছা তাহলে দেখো এখানে আমরা তার মানে বি স্থানে যে ডিলার তার কিনা দামটা হিসাব করে দেখি। দেখো বলেছে যে দামে বিক্রি করেছিল তার থেকে 20% কম দামে কিনলেন, তাহলে বিক্রি করেছিল কত দামে X টাকায়। তার মানে অ্যাকচুয়ালি কেনা দাম কত হবে, দেখো কেনা দাম হবে হচ্ছে আমার এই 80/100, এইটা ইন্টু এক্স। মানে যে দামে বিক্রি করেছিল তার থেকে 20% কম দামে কিনলো। তার মানে বিক্রয় মূল্যের সঙ্গে আমরা কি করব, কেনা দামের পার্সেন্টেজ যেটুকু কম দামে কিনলো সেইটা প্লাস দেখো 600 টাকা যেহেতু তার গাড়ি ভাড়া, তার মানে এইটা টোটালটা হচ্ছে তার আমার কি না কেনা দাম।
এইবার বলেছে দেখো এত শতাংশ লাভ করেছে, লাভ করলে পরে সে কত টাকায় বিক্রি করতে পারে, এক্স টাকায়। তাহলে এই এত শতাংশ 100/7 শতাংশ, এইটা মানে আমরা কি বলতে পারবো, দেখো এই 100/7 এইটা বাই 100 লিখতে পারি। তার মানে অ্যাকচুয়ালি এটা কি দাঁড়াবে, এই 100/7 ইন্টু 1/100, এই 100 কেটে দিলাম, তার মানে এটা 1/7। তার মানে এই এত শতাংশ মানে কত হবে, 1/7। যদি আমরা এটাকে ইসের আকারে লিখি, রেশিও মেথডে লিখি, তাহলে 1/7। তাহলে দেখো 1/7 মানে, তার মানে দেখো এখানে আমার দাঁড়াচ্ছে এসপি বাই সিপি, এই 1 হচ্ছে তার লাভ, সিপি হচ্ছে আমার 7, তার মানে 1 যদি লাভ হয় তাহলে এসপি কত হবে, 8। তার মানে দেখো এইটা হচ্ছে আমার কেনা দাম। তাহলে এর সঙ্গে যদি আমি গুণ করে দিই এই বিক্রি দাম এবং কেনা দামের রেশিওটা যদি আমি গুণ করে দিই, তাহলে কিন্তু এটা বিক্রি দামের সাথে সমান হয়ে যাবে। তার কারণ কি, দেখো বিক্রি দামের যদি আমি গুণফল করি, মানে মনে করো সে আমার 10% লাভ হয়, তার মানে সে তার তাহলে বিক্রি দামের পার্সেন্টেজ কি হবে, এই যে 110/100। তাহলে এইটাকে আমরা তোমার ধরো এই আকারে লিখলাম একবারে, তাহলে সুবিধা হয়ে গেল অনেকটা। ঠিক আছে, তাহলে চলো এইটা যদি আমরা হিসাব করি, তাহলে কিন্তু দেখো এটা আমার, তার মানে এটা আমি বিক্রি দামের পার্সেন্টেজ দ্বারা গুণ করছি, তার মানে বিক্রি দাম পেয়ে যাবো। তাহলে বিক্রি দাম আমার কত বলা ছিল, এক্স টাকা। তাহলে এইটাকে আমরা হিসাব করবো, তাহলে দেখো এটা 4×20=80, এটা হবে 5×20=100। তার মানে দেখো এইটা আসবে 4x/5। দেখো এই 8 দ্বারা যদি আমরা একবারে গুণ করে দিই, তার মানে দেখো এটা আসবে 4×8=32x হলো, প্লাস এটা 4×8=4800, আর এটা কোনাকুনি গুণ করলে এটা আসবে 7x। এটা 5 দেখো হবে লসাগু, তার মানে এইটা আসছে আমার 32x। দেখো 5 দ্বারা মানে দুটো শূন্য, 5×8=40, শূন্য হাতে থাকে আমার 4, 4×5=20, আর 4×4=24, এইটা সমান সমান দেখো 7x। দেখো কোনাকুনি গুণ করলে এটা কত আসবে, 35x। তাহলে 35 থেকে 32 বাদ দিলে কত হবে, একবারে 3x আমরা 2400 লিখে দেবো, এই সরি 24,000। 3 দ্বারা এটা কাটলে পরে হবে হচ্ছে আমার 8,000। তার মানে দেখো এক্স এর ভ্যালু কিন্তু দাঁড়াচ্ছে এখানে 8,000 টাকা। তার মানে সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। এ বি সি ডি এবং ই এর মধ্যে 720 টাকা ভাগ করে দেওয়া হলো। তারা যে পরিমাণ টাকা পেয়েছিল তা ছিল কম থেকে বেশি এবং এরিথমেটিক প্রোগ্রেশন। তার মানে হচ্ছে এখানে দেখো এরিথমেটিক প্রোগ্রেশন মানে কি, প্রগতিতে রয়েছে। ই পেয়েছে এর থেকে 40 টাকা বেশি, তাহলে বি কত টাকা পেয়েছিল। তাহলে দেখো এখানে যদি আমরা এখানে এ লিখলাম, এই বি লিখলাম, এই সি লিখলাম, এই ডি লিখলাম, এই ই। দেখো যেহেতু এরিথমেটিক প্রোগ্রেশনে রয়েছে, তার মানে কি এটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু পয়সাটা বাড়ছে। তাহলে আমি সেই নির্দিষ্ট পরিমাণ বা কমন ডিফারেন্সটা ধরলাম, এই যে ডিফারেন্সটা ধরলাম আমি এক্স। ধরো এ মনে করো আমার পেয়েছিল এ টাকা, তাহলে বি কত পাবে, নিশ্চয়ই এর থেকে এক্স টাকা বেশি। তাহলে সি কত পাবে, বি এর থেকে এক্স টাকা বেশি, তার মানে এইটা হবে a+2x। ডি কত পাবে, সি এর থেকে এক্স টাকা বেশি, তার মানে a+3x। ই কত পাবে, তার থেকে এক্স টাকা বেশি, কার থেকে না, ডি এর থেকে, তার মানে a+4x। এইবার দেখো বলেছে ই পেয়েছে এর থেকে 40 টাকা বেশি, তার মানে আমরা এইটা থেকে যদি এর টাকাটা বাদ দিই, এই যে a+4x মাইনাস এ, এইটা সমান সমান হবে 40। দেখো এ কেটে গেল, তার মানে 4x = 40, এটা 4 দ্বারা কাটলে পরে হবে 10। তার মানে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 10। এইবার বলেছে দেখো মোট কত টাকা ভাগ করেছিলাম আমরা, 720 টাকা। তাহলে দেখো যদি আমি এক্স এর মান এখানে বসাই, দেখো 4 আর 3 7x, 7 আর 2 9, 9 আর 1 10x, আর এ এখানে কত হবে 5টা। তার মানে দেখো 5a, মানে সবগুলো আমরা যোগ করছি, এই যে সবগুলো যদি আমরা যোগ করে দিই, তাহলে তো আমি মোট টাকার পরিমাণ পেয়ে যাব। তার মানে মোট 5a প্লাস 10 ইন্টু 10, এই যে 10x ছিল, বা যদি বুঝতে না পারো আমি 10x লিখলাম, এইটা সমান সমান আছে আমার 720। এইবার ধরো মনে করো আমি 10x এর ভ্যালু বসালাম, তার মানে এটা হবে 10 গুণ 10, এইটা = 720। তাহলে 5a, এটা দেখো 100, তার মানে 720 থেকে 100 বাদ দিলে পরে হবে 620। আমি 5 দ্বারা এটাকে কেটে দেবো, 5 অক্ষে 5, 1 12, 5 দুগুণী 10, 2 20,
4 5 20, তার মানে দেখো এর ভ্যালু আসছে 124। এখানে চেয়েছিল কি বি কত টাকা পেয়েছে, তাহলে 124 তার সাথে আর 10 টাকা বাড়বে, তার মানে তোমার ধরো বি এর ভ্যালু কত হবে, এই 124-এর সঙ্গে আমরা 10 যোগ করব, তার মানে এটা হয়ে যাবে 134 টাকা। তার মানে দেখো 134 মানে এ অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। বলছে এইটা সমান কত, সিম্পলি 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই √2 টু দি পাওয়ার 12। দেখো 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 5 মানে আমরা জানি 32, দেখো 2 টু দি পাওয়ার 6 মানে হবে 64, তাহলে 2 টু দি পাওয়ার 7 এইটা মানে কি 64-কে 2 দ্বারা গুণ, তার মানে দেখো যদি আমরা 64-কে 4 দ্বারা গুণ করি তাহলে সেটা পেয়ে যাবো 2 টু দি পাওয়ার 8, তাহলে 4 4 16, 4 ছক 24 আর 1 25, তার মানে দেখো 256 বাই সরি -1, 2 টু দি পাওয়ার 8 মানে 256, আর এই যে √2 টু দি পাওয়ার 12, দেখো √2 মানে 2 টু দি পাওয়ার হাফ তার টু দি পাওয়ার 12, পাওয়ারের পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার দুটো গুণ হয়ে যায়, তার মানে হাফ গুণ 12 যদি আমরা করি 2 দ্বারা কাটলে কত হবে 6, তার মানে 2 টু দি পাওয়ার 6, দেখো 2 টু দি পাওয়ার 6 মানে কত হবে 64, এই যে আমরা এখানে নির্ণয় করেছি, তার মানে এইটা হচ্ছে 64, তার মানে দেখো 256 থেকে 1 বাদ দিলে হবে 255 বাই 64, তার মানে এইটাই হবে অ্যান্সার, তার মানে দেখো ডি অপশন হবে এখানে উত্তর। দুটি সংখ্যার সমষ্টি 9 যদি তাদের পূরকের যোগফল হয় হাফ, তাহলে একটি সংখ্যা হবে, দেখো এখানে পূরক মানে কিন্তু অ্যাকচুয়ালি অনন্যক যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। দেখো যদি দুটি সংখ্যার সমষ্টি বলা আছে 9, এবার যদি আমি অপশন ধরে করি, দেখো অপশন ধরে করব, দুটি সংখ্যার সমষ্টি বলা আছে 9 আর তাদের পূরকের যোগফল বলা আছে হাফ। দেখো আমি যদি মনে করো একটা অপশন ধরলাম 6, একটা যদি সংখ্যা 6 হয় তাহলে আরেকটা কত হবে 3, এই দুটো মিলেই হয় 9, তাহলে এদের যদি অনন্যক হয় তার মানে 1-এর 6 যোগ যদি 1-এর 3 করি দেখা যাক হাফ আসে কিনা, দেখো এটা 6 হবে লসাগু, 6 3 দুগুণী 6, হ্যাঁ 3/6, দেখো আসছে, এটা সমান সমান হাফ আসছে, তার মানে আমার একটি সংখ্যা এখানে হবে 6, তার মানে দেখো ডি অপশন হয়ে যাবে কিন্তু এখানে অ্যান্সার। দেখো এইটা বলেছে, এটা তুমি একদম পরিষ্কার বুঝতে পারছি, দেখো a কিউব মাইনাস b কিউব, এইটাকে যদি আমি a ভাবি এটাকে যদি b ভাবি তাহলে a কিউব মাইনাস b কিউব, আর এখানে দেখো a স্কয়ার, আর এই দুটোর গুণফল এই যে 83.1, এই দুটোর গুণফল কত হবে, দেখো 83 আসবে তার সাথে একটা 0, এই তার মানে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমার এই দুটোর গুণফল, তার মানে এটা হচ্ছে ab, তার মানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তার মানে এটাকে আমরা কি করব উৎপাদক বিশ্লেষণের সূত্রে ভাঙবো, তাহলে এই পার্টটা কেটে যাবে, তার মানে অ্যাকচুয়ালি এই দুটোর বিয়োগফল হবে, তার মানে দেখো 0.83 এই হচ্ছে আমার 0.1, যদি আমরা বিয়োগ করি তার মানে 3, এটা মানে হবে হচ্ছে 7, তার মানে 0.73 হবে হচ্ছে অ্যান্সার, তার মানে সি অপশন হবে কিন্তু এখানে উত্তর। বিধানের যোগ্যতা মৈনাকের চেয়ে 4 গুণ বেশি, তার মানে দেখো কি বলছে, এই হচ্ছে আমার বিধান, এই হচ্ছে আমার মৈনাক, তাহলে বিধানের যোগ্যতা কি বলেছে মৈনাকের থেকে 4 গুণ বেশি, তার মানে মৈনাক যদি 1 হয় তার মানে বিধান হবে 4, তাহলে এইটা হচ্ছে আমার কর্মদক্ষতা। এইবার কি বলেছে মৈনাক একটি কাজ 20 দিনে সম্পন্ন করে, যদি দুজনে একসঙ্গে কাজ করে তাহলে কাজটি শেষ হবে কত দিনে, তাহলে দেখো মৈনাকের কর্মদক্ষতা হচ্ছে 1, তাহলে একদিনে ও 1 ইউনিট করে, তার মানে 20 দিনে কতটুকু করবে, তার মানে দেখো টোটাল ওয়ার্ক কত হবে 20 গুণ 1, তার মানে এই হচ্ছে আমার 20 ইউনিট, তাই না। এবার দেখো দুজনে মিলে যদি করে তাহলে বিধান প্লাস মৈনাক এদের কর্মদক্ষতা কত হবে 5, তার মানে এটাকে আমরা 5 দ্বারা ভাগ করে দেবো, মানে একদিনে 5 ইউনিট কাজ করে, তার মানে অ্যাকচুয়ালি 4 ডেজ হবে, 4 5 20 যেহেতু, তাহলে 4 দিন মানে দেখো ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। কোন একটি গ্রামের লোক সংখ্যা 2000, যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় ও মহিলা সংখ্যা 6% হ্রাস পায় তাহলে লোক সংখ্যা অপরিবর্তিত থাকে, পুরুষের সংখ্যা কত ছিল। আচ্ছা দেখো আমি মনে করলাম পুরুষের সংখ্যা অর্থাৎ মেনের সংখ্যা সমান সমান মনে করো x, তাহলে ওমেনের সংখ্যা কত হবে, নিশ্চয় 2000 থেকে আমি x বাদ দিয়ে দেবো। এইবার যেটা বলেছে দেখো যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় তাহলে পুরুষের সংখ্যা হবে কত,
এক্স ছিল, 10% বৃদ্ধি পাওয়া মানে কত হবে? এই 110/100, তার মানে এইটা হচ্ছে আমার মোট পুরুষের সংখ্যা। প্লাস দেখো মহিলার সংখ্যা কি বলেছে? 6% হ্রাস পেয়েছে, তার মানে হবে কত? 94%/100। এইটা ইন্টু হচ্ছে আমার 2000 মাইনাস এক্স। তাহলে এই পুরুষ বাড়লো, মহিলা কমলো, কিন্তু বলেছে আখিরি আমার লোক সংখ্যা সেমই থাকলো। দেখো তাহলে লোক সংখ্যা অপরিবর্তিত থাকে, তার মানে এটা সমান সমান হবে 2000। এইটাকে দেখো আমরা যদি লসাগু করি, দেখো 100 আমার এখানে লসাগু আসবে, তার মানে এইটা 110x। আচ্ছা একটু কাটাকাটি করলে পরে লাভ হতো না, ছেড়ে দাও। দেখো 94 দ্বারা আমরা গুণ করব, তার মানে দেখো এই যে 3টে শূন্য থেকে গেল, 4 দুগুণী 8, 9 দুগুণী 18 মাইনাস 94x। এইটা সমান সমান আমার 2000। তাহলে দেখো 110 থেকে যদি আমরা 94 বাদ দিই তাহলে কত হবে? 10 আর 6 16x। তার মানে দেখো এটা আসছে 16x প্লাস 188,000। আর 100টা যদি আমরা কোনাকুনি গুণ করি, তার মানে দেখো 3টের সাথে আরো দুটো হবে, তাহলে এইটা আমরা বাদ দেবো। দেখো 2 লাখ থেকে 1,88,000 যদি বাদ দিই তাহলে কত হবে? 1,88,000 আর এখানে 2 লাখ, তার মানে 12,000 হবে। দেখো 16 দ্বারা এইটা অবশ্যই কাটাকাটি যাবে। দেখো 5 16 80, 6 16 96, 7 16 112, 7 16 112, 8 80 মানে 5 16 80, এই 750, তার মানে এক্স এর ভ্যালু আসছে 750। চেয়েছিল কি পুরুষের সংখ্যা কত? দেখো পুরুষের সংখ্যা কিন্তু আমরা একবারে পেয়ে গেলাম 750 জন, তার মানে বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। চলো পরেরটা দেখা যাক। ধনাত্মক সংখ্যার অনুপাত 3:4 এবং এদের বর্গের বিয়োগফল 112, এদের যোগফল কত? দেখো যেহেতু অনুপাত বলা আছে, আমরা আনুপাতিক এককটাকে যদি এক্স মনে করি, তার মানে দেখো সংখ্যাটা দুটো কি হবে? একটা 3x, একটা 4x। কি বলেছে? বর্গের বিয়োগফল, তার মানে দেখো 4x তার স্কোয়ার মাইনাস এই 3x তার স্কোয়ার লিখলাম, এইটা সমান সমান কত হবে? 112। দেখো এইটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 4x প্লাস 3x, এইটা ইন্টু হবে 4x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 112। তার মানে দেখো এইটা কত আসছে আমার? 7x, আর এইটা বিয়োগ করলে কত হবে? শুধু x ইজ ইকুয়াল টু 112। দেখো 7 দ্বারা যদি এইটা আমরা কেটে দিই, 7 অক্ষে 7, 7 অক্ষে 7, 4 42, 6 7 42, তার মানে দেখো এক্স স্কোয়ার সমান সমান 16, এক্স এর মান পাচ্ছি আমি 4। চেয়েছিল কি যোগফল কত? দেখো যোগফল মানে কি 7x, এই যে সংখ্যা দুটোর যোগফল হচ্ছে 7x। যদি 7x হয়, তার মানে দেখো 7 ইন্টু আমি যদি x এর মান 4 বসাই, তাহলে 4 7 28, তার মানে সংখ্যা দুটোর যোগফল হবে হচ্ছে 28। তার মানে দেখো ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। বলছে একটি এনজিও 4,802 টাকা খরচ করে, ওই এনজিওতে যতজন সদস্য আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে, প্রত্যেকে সদস্য সংখ্যা যত টাকা খরচ করে তার পরিমাণ কত? দেখো এটা একদম 7 8 এর যে বর্গমূলের চ্যাপ্টারটা থাকে আর কি, সেই অঙ্ক এখানে কিন্তু তুলে দিয়েছে। বলেছে যতজন সদস্য ছিল ততজন ততগুলি 50 পয়সা চাঁদা দিয়েছে। তার মানে দেখো আমার এখানে মোট চাঁদা উঠেছিল 4,802 টাকা, এটাকে পয়সায় করলে দুটো শূন্য, সেইটাকে আমরা আগে 50 দ্বারা ভাগ করে নেবো, যেহেতু ততগুলি 50 পয়সা দিয়েছিল, তাই ততগুলি 50 পয়সাকে আমরা আগে ক্যান্সেল করি, শূন্য আমরা কেটে দিলাম। এই 5 দ্বারা যদি এটাকে আমরা কাটি, দেখো 5 9 45, 3 30, 5 6 30, একটা শূন্য, 4 5 20, তার মানে দেখো এই 9604 এইটার এখন আমরা যদি বর্গমূল করি, তাহলে মানে যতজন সদস্য ছিল তত টাকা করে চাঁদা দিয়েছিল, এরকম একটা বিষয় বোঝাবে আর কি। তাহলে দেখো এইটা যদি আমরা করি 9604 এর আমরা বর্গমূল করব, তাহলে দেখো 9 9 81, এখানে 1 মানে 5, 8 মানে 1, এই 0 4, 9 এর ডবল দেখো 18, দেখো 2 দ্বারা করলে হবে না, তার মানে 8 8 64, তার মানে 8 দ্বারা করতে হবে। দেখো 8 8 64, হাতে থাকে আমার 6, 8 8 64 আর 6 70, হাতে থাকে 7, 8 8 8 এর সাথে 15,
তার মানে দেখো যতজন সদস্য ছিল ততজন আমরা সদস্য সংখ্যা পেয়ে গেলাম 98 জন। তাহলে এইবারে এই 98 জন কি 98টা 50 পয়সা চাঁদা দিয়েছে, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। তাহলে মোট কত টাকা চাঁদা দেবে? 49 টাকা। তার কারণ 98টা যদি 50 পয়সা দেয় তাহলে মানে আমার টাকা তো পরিমাণ অর্ধেক হবে, তাহলে 49 টাকা মানে তোমার ধরেছে সি অপশন হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, চলো। একটি পরীক্ষায় 40% ছাত্র বাংলায় ফেল, 30% অঙ্কে ফেল করে এবং 20% উভয় বিষয়ে ফেল করে, পাস করা ছাত্র সংখ্যা কত? দেখো এইটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। আমরা যদি করি, দেখো এর শর্টকাট নিয়মও আছে। দেখো এইটার মান বলা আছে, এটা আমরা ফেল করার নির্ণয় করছি। এই 20% ফেল করেছে উভয় বিষয়ে। আর এইটা মনে করো হচ্ছে আমার বাংলা, এইটা হচ্ছে আমার বাংলা বা বেঙ্গলি, আমি লিখলাম বেঙ্গলি, এইটা লিখলাম আমি হচ্ছে অঙ্ক ম্যাথমেটিক্স। দেখো বাংলায় ফেল করেছে 40% আর ম্যাথমেটিক্সে ফেল করেছে বলেছে 30%। তার মানে দেখো এই শুধুমাত্র এইটুকুর মান কত হবে? 20%। শুধুমাত্র এইটুকুর মান কত হবে? 30 থেকে 20 বাদ দিলে হবে 10। ঠিক আছে, তার মানে দেখো ফেল অল বিষয় আর যদি আমরা করি, তার মানে দেখো এখানে 20, 10 আর এই হচ্ছে 20, এই যে 20 প্লাস 10 প্লাস 20, এটা হচ্ছে অল ফেল সব মিলিয়ে। তার মানে দেখো মানে বাংলাতে ফেল মানে শুধুমাত্র বাংলাতে ফেল, শুধুমাত্র অঙ্কে ফেল এবং উভয় বিষয়ে ফেল। তাহলে 20, 20, 40 আর 10 50, তার মানে 50% ফেল। তার মানে পাস কত হবে? জাস্ট 100 থেকে বাদ দিলে হবে 50%। তার মানে 50% হচ্ছে পাস করেছিল। পাস করার ছাত্র সংখ্যা হবে 50%। তার মানে দেখো ডি অপশন হবে এখানে অ্যান্সার। 2 বছরে কিছু পরিমাণ টাকার নির্দিষ্ট সরল সুদে সুদ আসলের 1/5 হয়, কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে? তাহলে দেখো এখানে বলেছে সুদ আসলের এত শতাংশ। তার মানে দেখো যদি আসলটা আমার পি হয়, তার মানে আই সমান সমান কত হবে? জাস্ট আমরা পি এর সঙ্গে যে 1/5 গুণ করে দেবো, হলো। তার মানে এইটা হচ্ছে আমার আয়ের মান। তার মানে দেখো যদি আমরা সূত্রে ফেলি p/5, এইটা হচ্ছে আমার পি, আর এর মান আমি জানি না, টি এর মান হচ্ছে আমার 2, বাই হচ্ছে 100। দেখো পি পি কেটে গেল, এটা 5, 20, 100 আমি কাটলাম, এটা 2 দ্বারা কাটলে হবে 10। তার মানে দেখো আর এর ভ্যালু পেলাম আমি 10। এর বলছে কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে। তাহলে আসলের দ্বিগুণ হওয়া মানে কি? আসল যদি আমার পি হয়, তার মানে দেখো আয় হবে কি? আয়ও হবে পি। তার মানে আসল যা হবে তার ঠিক ডবল হবে। তার মানে ডবল থেকে যদি সুদ আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে সেটা সুদ পাবো। তার মানে দেখো পি ইজুকাল টু, এই হচ্ছে পি, আর এর মান আমার 10, টি এর ভ্যালু আমি জানি না, বাই হচ্ছে আমার 100। দেখো পি পি কেটে দিলাম, 10, 10 আমরা একটা কেটে দিলাম। তার মানে টি সমান সমান কত পেলাম? 10। তার মানে অ্যাকচুয়ালি 10 বছরে হবে। তার মানে বি অপশন হবে এখানে অ্যান্সার। 7টি ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল 154, সর্ববৃহৎ সংখ্যাটি কত হবে? দেখো এখানে বলা আছে যুগ্ম সংখ্যা, তার মানে জোড় সংখ্যা। 7টি ক্রমিক মানে কি পরপর। দেখো প্রথমটা যদি এক্স হয় তার মানে তারপর একটা কথা হবে এক্স প্লাস 2। তার মানে এরকম 7টা পাবো আমরা। তার মানে দেখো এক্স গুলো যোগ করলে কিন্তু আসবে 7x প্লাস, এইবার দেখো আমরা সংখ্যাগুলো পরপর যোগ করি। প্রথমে 2, তারপরে 4, তাহলে 4 আর 2 6। দেখো এই যে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10, তাহলে 1 2 3 4 5, এই হচ্ছে আমার 12। এইটা সমান সমান আসবে 154। তার কারণ কি প্রথমটা তো ছিল আমার এক্স, তারপরেরটা কত হচ্ছে এক্স প্লাস 2, তার মানে প্রথমটার সাথে আমার কোনো সংখ্যা নেই। তার কারণ একটা যদি 2 হয় পরেরটা কত হবে? যুগ্ম সংখ্যা 4, তার মানে আমি কি 2 যোগ করে পাচ্ছি, সেই কারণে সবার সাথে 2 যোগ করে যাচ্ছি। তাহলে দেখো 7x, এইটা 154, মানে দেখো এই 12 আর 8 20, 20 আর 10 30, 30 আর 10 40, 40 আর 2 42, তার মানে আমরা এর থেকে 42 বাদ দিয়ে দেবো। তাহলে 7x, তার মানে দেখো এটা হবে 2, 4 মানে 1, 112, 7 দ্বারা কাটলে এইটা হবে হচ্ছে আমি তখন দেখেছিলাম 16, তার মানে x এর ভ্যালু পেলাম 16। তাহলে সর্ববৃহৎ মানে কত হবে? x এর সঙ্গে আমরা এই 12 যোগ করব, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে সর্ববৃহৎ সংখ্যা। তাহলে দেখো 16 যোগ 12 করলে পরে হবে 28, তার মানে সর্ববৃহৎ সংখ্যাটা হবে হচ্ছে 28। তার মানে এই অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার।
একটি ব্যাগে 27.25 টাকা আধলীয় স্বীকৃতিতে আছে। যদি মুদ্রার সংখ্যা 70 হয় তবে আধলির সংখ্যা কত হবে? দেখো মুদ্রার সংখ্যা বলা আছে 70টি, তাহলে আমার এখানে আধলির সংখ্যা জানতে চেয়েছে। মুদ্রার সংখ্যা যদি 70 হয়, আমি মনে করলাম দেখো টোটাল মুদ্রার সংখ্যা 70। আচ্ছা, মনে করো আমি আধুলি অর্থাৎ 50 পয়সার মুদ্রা ধরলাম এক্সটি, তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? 70 মাইনাস এক্স, তাই না? এইবার দেখো যত টাকার পরিমাণ দেওয়া আছে এখানে, তার মানে এখানে যতগুলি আমার 50 পয়সা, দেখো 50 পয়সা আছে কটা আমার, যদি মনে করো 50 পয়সা আমার 10টা থাকে, তাহলে টাকার পরিমাণে কত হবে? 5 টাকা। তার মানে সংখ্যাটাকে আমরা কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে এই হচ্ছে আমার আধলির সংখ্যা, এইটা বাই 2, তার মানে এটা পেয়ে গেলাম টাকার পরিমাণ। এইবার 25 পয়সার সংখ্যা, দেখো 4টে 25 পয়সা মিলে হয় আমার 1 টাকা, তাহলে এইটা বাই যদি 4 করে দিই তাহলে আমি টাকার পরিমাণ পেয়ে যাব। তাহলে এই টাকাটা আমার কত আছে এখানে? 27.25 টাকা। তাহলে দেখো এইটা 2 দুগুণা 4 হবে লসাগু, 2 তার মানে 2x, এইটা হবে দেখো 70 মাইনাস এক্স, এইটা সমান সমান 27.25। তার মানে দেখো এটা অনলি হবে এক্স, এটা 4 দ্বারা গুণ করব, তার মানে দেখো 4 5 20 শূন্য, হাতে থাকে আমার 2, 4 দুগুণে 8 আর 10 শূন্য, হাতে থাকে আমার 1, 4 সাথে 28 থাকে 29, হাতে থাকে 2, 4 দুগুণে 8 আর 2 10, তাহলে এইটা মাইনাস 70 হয়ে যাবে। চেয়েছিল কি? আধলের সংখ্যা, তার মানে আমরা এক্স এর মান একবারে পেয়ে যাচ্ছি। তাহলে দেখো 70 মানে হচ্ছে আমার এখানে 9 করতে 9, অ্যাকচুয়ালি দেখো 30 আর 9 39, তার মানে 39 হবে কিন্তু এখানে অ্যান্সার। তার মানে 39টি ছিল হচ্ছে আমার আধলি, তার মানে বি অপশন হবে এখানে উত্তর। 4 অঙ্ক বিশিষ্ট যে ক্ষুদ্রতম সংখ্যা 15-র সাথে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা হলো। দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তার মানে একের পরে 3টে শূন্য। দেখো এইটাকে আমরা বর্গমূল করার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো। 3 তিরিককে 9, তার মানে এটা 1 হবে 100, 3 এর ডবল 6। দেখো আমরা একের বেশি কিন্তু বাদ দিতে পারবো না। দেখো যদি 1 আমরা বাদ দিই তাহলে এটা 9, 6 এর 7 মানে 3, তার মানে দেখো 39 এর মধ্যে না থাকলে পরে এটা পূর্ণবর্গ হতো। তার মানে পরের ঠিক পূর্ণবর্গ সংখ্যা কত হবে না, 31-এর জায়গায় আমরা 32-এর যদি স্কোয়ার করি তাহলে পেয়ে যাবো। তাহলে দেখো 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 6 দুগুণি 12, 3 তিরিককে 9 এর 10, তার মানে 1024 হচ্ছে আমার 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা, যেটা হচ্ছে পূর্ণবর্গ। কিন্তু কি বলেছে? এমন একটি সংখ্যা নির্ণয় করব যার সাথে 15 যোগ করলে পরে আমরা এইটা পাবো। তার মানে এর থেকে আমরা 15 বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিয়ে দিলে দেখো এটা আসবে 9 আর 5 14, 1 আর 1 2 0, এই 0 9, তার মানে 1009 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা যার সাথে 15 যোগ করলে পরে সেটা হবে পূর্ণবর্গ সংখ্যা। তার মানে 1009 মানে বি অপশন হবে এখানে অ্যান্সার। একটি মূলধন 3-এর 2 গুণ হয় 5 বছরে এবং 960 টাকায় পরিণত হয়। আচ্ছা, 6 বছরে। আচ্ছা, একটি মূলধন 3-এর 2 গুণ হয় 5 বছরে এবং 960 টাকায় পরিণত হয় 6 বছরে, ওই মূলধনের পরিমাণ কত তাই জানতে চেয়েছে। দেখো 3-এর 2 গুণ হয়, তার মানে দেখো এখানে অ্যাকচুয়ালি 1.5 গুণ, এই যে 1.5 গুণ হয়, তাই তো? তার মানে এইটা হচ্ছে আমার সুদ আসল, সুদ প্লাস আসল। আর তার মানে দেখো এখানে সুদ কত হবে আমার 1 গুণ, তার মানে 0.5 গুণ হচ্ছে আমার এখানে সুদ। তাহলে এটা কত বছরে হয়েছে? 5 বছরে। তার মানে দেখো যদি আমরা এইরকম করি, মনে করো আমরা এর সাথে একটা পি গুণ করে দিলাম, তাহলেই হবে, তাহলে আসল হয়ে গেল। এই যে এত গুণ মূলধন, একটি মূলধন এত গুণ হয় 5 বছরে, তার মানে দেখো 0.5 পি, এইটা সমান সমান দেখো হবে, এটা হচ্ছে আমার সুদ, তাহলে আসল কত? 1 গুণ, তার মানে 1 গুণ মানে আমার অনলি পি, এইটা এইটা ইনটু দেখো 5 বছরে হচ্ছে, আমি আর এর মান জানি না, বাই হচ্ছে আমার 100। দেখো পি পি আমি কেটে দিলাম, এটা 5 5 কেটে দিলাম, তার মানে এখানে থাকলো 0.1। দেখো 0.1 দিয়ে যদি আমরা 100কে গুণ করি তার মানে এইটা আসবে 10, তার মানে আর এর ভ্যালু 10 পেলাম।
এইবার বলেছে 960 টাকায় পরিণত হয় 6 বছরে, তার মানে মূলধনের পরিমাণটা আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। তাহলে 960 টাকা, তার মানে দেখো আই ইজ ইকুয়াল টু কি হবে, পি এর ভ্যালু আমি জানি না, আর এর ভ্যালু হচ্ছে 10, এইটা হচ্ছে 6 বাই হচ্ছে 100। তাহলে দেখো এটা আমরা কাটাকাটি করব, এটা আসছে আমার 3 দুগুণী 6, এটা আসবে 5 দুগুণী 10, তার মানে দেখো আই সমান সমান আমরা পাচ্ছি 3p/5। এখানে কি বলেছিল 960 টাকায় পরিণত হয়, তার মানে দেখো এইটা যদি আমার সুদ হয় তাহলে আসল কত, পি যোগ হবে একটা, তার মানে 3p/5 প্লাস পি, এইটা সমান সমান হবে 960 টাকা। তাহলে দেখো 5 হচ্ছে আমার এখানে কি লসাগু, তার মানে দেখো 5 3 আর 5 8p হবে, এইটা সমান সমান হবে 960। দেখো এটা নিশ্চয়ই 8 দ্বারা কাটবে, 8 অক্ষে 8, 1 16 মানে 8 দুগুণী 16 মানে 120, তার মানে পি সমান সমান দেখো 5 12 60, এই 600 টাকা। তার মানে আমার 600 টাকা হচ্ছে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল বা মূলধন, তার মানে এই অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। চলো পরেরটা দেখি। একটি সংকর ধাতুতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 7:2, এখানে তামার পরিমাণ দস্তা থেকে 10 কেজি বেশি, মিশ্রণের মোট পরিমাণ কত। দেখো তামার পরিমাণ কি বলেছে, দস্তার থেকে 10 কেজি বেশি, তাহলে এই যে 10 কেজি বেশি বলা আছে, আর এখানে দেখো অনুপাত কত বলা আছে 7:2, তার মানে একটা 7 একক একটা 2 একক, তার মানে এখানে কতটুকু বেশি, 5 একক বেশি। তাহলে এখানে টোটাল কত বলা আছে 10 কেজি, তার মানে 5 একক সমান সমান আমার কত হবে 10 কেজি হবে। চেয়েছে কি মিশ্রণের মোট পরিমাণ, তাহলে দেখো মিশ্রণের মোট পরিমাণ কত হবে, এই দুটো যোগ করলে কত হবে 9, তার মানে 1 একক সমান সমান কত হবে, নিশ্চয়ই দেখো কম হবে, এটা হচ্ছে কেটে দিলে কত হয় 2 কেজি, তাহলে এইটা হবে হচ্ছে 2 কেজি। তাহলে 9 একক সমান সমান কত হবে, 9 দুগুণে 18 কেজি হবে, ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার 18 কেজি, তার মানে 9 গুণ 2 এত কেজি। তার মানে দেখো এটা আমরা মুখে মুখেও করতে পারতাম, তবু দেখিয়ে দিলাম 18 কেজি, তার মানে দেখো সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে 12, প্রস্থ বলা আছে 8, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে দেখো আয়তক্ষেত্রের পরিসীমার বলেছে অর্ধেক, তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমাটা কত হবে এখানে, দেখো পেরিমিটার, তার মানে দেখো এখানে দাঁড়াচ্ছে 2 ইন্টু 12 প্লাস 8, তাহলে 12 আর 8 20, 20 দুগুণা 40, তাহলে এর অর্ধেক হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। তার মানে দেখো বর্গক্ষেত্রের পরিসীমা এটা আমার কি আসছে না স্কয়ারের পরিসীমা, SQUARE, তাই তো স্কয়ার, তাহলে স্কয়ারের পরিসীমা কি আসবে নিশ্চয়ই 20, অর্ধেক যেহেতু বলেছে। তাহলে দেখো যদি তার মানে বাহুর মাপ কত হবে, এই যে 20 বাই হচ্ছে আমার 4, তাহলে কাটলে পরে কত হবে 4 5 20, তার মানে এর মান কত আসছে 5। চেয়েছে কি কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি জানি আমরা a√2, তাহলে এ মানে এখানে 5, তার সাথে √2 গুণ, তার মানে 5√2 হবে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। দেখো 5√2 মানে বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি ক্যাম্পে 1200 জন লোকের 60 দিনের খাবার আছে, যদি 15 দিন পরে 300 লোক চলে যায়, বাকি খাবারে বাকি লোকেদের কতদিন চলবে। দেখো এটা একদম মানে সেই ছোটবেলার অঙ্ক যেগুলো তোমরা করেছিলে সেই সিস্টেম, বা আমরা এরকমও করতে পারি, এই যে M1 D1 বাই T1 ওইরকম করে করা যেতে পারে, যা খুশি। দেখো আমরা সেটাই করি, যদি আমরা এই M1 এই D1 দেখো লোক সংখ্যা দিন সংখ্যা বলা আছে, আর 60 দিনের খাবার মজুদ আছে, যদি 15 দিন পরে 300 জন লোক চলে যায়, তাহলে বাকি খাবারে বাকি লোকেদের কতদিন চলবে। এটা আমরা তোকে সূত্র দেখো যদি প্লেন রৈখিক নিয়মে করি তাহলেও কিন্তু হয়ে যাবে। দেখো 1200 লোকের খাবার ছিল কত দিনের 60 দিনের, 15 দিন পর 300 লোক চলে গেছে, তার মানে 15 দিনের খাবার তারা অলরেডি খেয়ে গেছে, তার মানে এখন পড়ে থাকলো কতদিন 45 দিনের খাবার, তার মানে 1200 জন লোকের খাবার এখন পড়ে আছে 45 দিনের। তাহলে একজন লোকের খাবার এটা কতদিন চলবে, নিশ্চয়ই অনেক দিন চলবে, তার মানে 1200 গুণ 45, এইবার 300 লোক চলে গেল, তার মানে থাকলো কত 900 লোক, তার মানে এই খাবারটা এখন 900 লোক খাবে, তার মানে বাই হবে 900। দেখো আমরা দুটো শূন্য কেটে দিলাম, এটা হবে 3 তিরিককে 9, না 3 তিরিককে 9 না 5 9 45, তার মানে 5 12 60 দিন,
তার মানে ওই টোটাল খাবারটা আমার চলবে এখন 60 দিন, বাকি যে খাবারটা করে থাকলো কত লোকের না 900 লোকের, তার মানে সি অপশন হবে অ্যান্সার। 4590 টাকার এমন ভাবে দুভাগে ভাগ করা হলো যাতে একটি আরেকটির 6/11 অংশ হয়, অংশ দুটির বিয়োগফল কত হবে। তাহলে দেখো আমি একটি অংশ মনে করলাম আমি এক্স, তাহলে আরেকটা অংশ কত হওয়া উচিত, এইটার থেকে ওইটা বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব, তাই না। এইবার কি বলেছে দেখো, একটি অংশ আমার হচ্ছে এই হচ্ছে একটি অংশ হচ্ছে আমার এক্স, ঠিক আছে। আরেকটির বলেছে কত, দেখো আরেকটির বলেছে 6/11, তার মানে এই হচ্ছে আমার 6/11 ইন্টু কত হবে, এই যে 4590 মাইনাস এক্স, মানে এত অংশ। তাহলে এবার দেখো যদি এইটাকে আমরা সমাধান করি, তার মানে এটা 11x, এটা 6 দ্বারা গুণ করব, 6 শূন্য শূন্য, 6 নং 54 4, হাতে থাকে আমার 5, 5 6 30, 5 6 30 আর 5 এ 35 এর 5, হাতে থাকে আমার 3, 4 ছক 24 আর 3 এ 27, এইটা মাইনাস হচ্ছে 6x। দেখো 6 11 আর 6 যোগ করলে কত হবে 17, তার কারণ এ পাশে আসলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, এটা 27 523, এটা 17 দিয়ে একবারে কাটবে কনফার্ম। দেখো 17 কে 17, তার মানে হচ্ছে থাকছে 10, 10 মানে হচ্ছে 105, 5 17 85, 6 17 হচ্ছে তার মানে 102, 102 মানে হচ্ছে 6 17, হাতে থাকে আমার 3, 3 মানে হচ্ছে 34, 17 দুগুণা 34, তার মানে 0, তার মানে এক্স এর ভ্যালু দেখো পাচ্ছি আমি 1620। তাহলে চেয়েছিল কি অংশ দুটির বিয়োগফল, দেখো অংশ দুটির বিয়োগফল মানে তার মানে এখানে 1620 আমি একটা অংশ পেলাম। এইবার এই 4 5 9 0 এটা থেকে যদি আমি 1620 বাদ দিই, তাহলে 0 2 মানে হচ্ছে এটা সরি এটা 7 আর 2 এর 9, 6 কত হলে 15 হয়, 9 6 15, 1 আর 1 2, এই 2970, এইটা থেকে আমরা বাদ দেবো, তাহলে এটা হচ্ছে আমার একটা অংশ, এটা হচ্ছে আর একটা অংশ, তাহলে এই দুটো আমরা এবার বাদ দিলে পরে ওই দুটোর বিয়োগফল পেয়ে যাবো। তাহলে 0 7 কত হলে 5 হবে, 6 কত হলে 3 হবে 1, তার মানে 1350 হবে হচ্ছে কিন্তু অ্যান্সার, তার মানে সি অপশন হবে কিন্তু এখানে উত্তর। তারপরে দেখো কি বলছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 24 মিটার ও 16 মিটার, এর ভিতরে চারধারে একটি 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো, ওই রাস্তার ক্ষেত্রফল কত। তার মানে দেখো এই একটা আয়তক্ষেত্র, এর ভিতরে আমরা 2 মিটার চওড়া একটা রাস্তা তৈরি করেছি, সিম্পলি তার মানে আমার রাস্তা সহ ক্ষেত্রফল আর শুধুমাত্র এই ফাঁকা জমিটার ক্ষেত্রফল সেটা করলেই হয়ে যাবে। তাহলে দেখো রাস্তার ক্ষেত্রফল কত হবে, এই যে 24 গুণ 16, এইটা মাইনাস হবে, দেখো এটা হচ্ছে কি রাস্তা সহ ক্ষেত্রফল। এইবার তার মানে আমার দেখো এখানে 24 মিটার দৈর্ঘ্য, তার মানে 24 মিটার থেকে আমার বাদ যাবে কি 4 মিটার, তখন 2 মিটার করে চওড়া বলা আছে। তার মানে দেখো এই যে এখান থেকে এইটুকু হচ্ছে 2, আবার এখান থেকে এইটুকু 2, তার মানে 2 2 4 বাদ যাচ্ছে, এইটা গুণ হবে দেখো 16 মাইনাস 4, প্রস্থর ক্ষেত্র তাই। তাহলে এইটা হচ্ছে আমার টোটালি রাস্তার ক্ষেত্রফল হবে। তাহলে 24 আর 16 যদি আমরা দেখো গুণ করি, 4 ছক 24 এর 4, হাতে থাকে আমার 2, হাতে থাকে 2, 6 দুগুণী 12 আর 4 16 আর 2 18, হাতে থাকে 1, 2 অক্ষে 2 আর 1 3, তার মানে এইটা দেখো আসছে 384 মাইনাস 24, 20 ইন্টু 16 থেকে 4 বাদ দিলে পরে হবে 12, তার মানে দেখো 384 মাইনাস 12 দুগুণা 24 মানে 240, এটা আমরা বাদ দেবো, তার মানে 4 করতে 4, এই 4 আর এই 1, তার মানে 144 বর্গমিটার হবে রাস্তার ক্ষেত্রফল, তার মানে দেখো ডি অপশন হবে এখানে অ্যান্সার। এক ব্যক্তি আগের তুলনায় 25% কম বেতন পান, আগের বেতন ফিরিয়ে আনতে বৃদ্ধি করতে হবে কত শতাংশ। তাহলে দেখো কম বেতন পান আগের তুলনায়, তার মানে আগে পেত আমার 100, তাই না, আগে পেত 100 আর এখন কত পাচ্ছে 75, এই যে বলেছে কম বেতন পান, এইবার বলে দেখো 75 এখন পাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার প্রেজেন্টে আছে, আর এটা হচ্ছে পূর্বে ছিল মানে অতীতে ছিল, পূর্বে ছিল এটা আমার। এইবার বলেছে পূর্বেরটাই আমি ফেরত যাব, তাহলে দেখো 75 থেকে 100 যেতে গেলে কত বাড়াতে হবে, 25 বাড়াতে হবে। এই যে বলছে আগের বেতন ফিরিয়ে আনতে বৃদ্ধি করতে হবে, তাহলে এই যে 25 বাড়াবো কার রেসপেক্টে, এই 75 এর রেসপেক্টে, তাহলে এইটা গুণ করে দেবো আমি 100, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এটা 3 25 75, তার মানে 100 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তার মানে কত আসবে
দেখো 3 33 99, তার মানে 33 পূর্ণ 1-এর 3% বৃদ্ধি করতে হবে। দেখো 33 পূর্ণ 1-এর 3 মানে এ অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। প্রথমে 10%, পরে 20% ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ এইটা হবে কিন্তু 28%। কিরকম? দেখো 10 প্লাস 20, এইটা মাইনাস হবে হচ্ছে 10 গুণ 20/100, একদম প্লেন সূত্র। তাহলে 20 আর 10 30 মাইনাস 2, তার মানে এটা হবে 28% আমার অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক। দেখো এইটাই আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক। 10 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করে কোনো কাজ 8 দিনে শেষ করে। যদি 8 জন লোক ওই কাজ 14 দিনে শেষ করতে চায়, তাহলে প্রত্যেককে দৈনিক কত কাজ করতে হবে? তাহলে সিম্পলি আমরা ওই সূত্র ফেলবো। এই যে M1, দেখো এইটাকে ঠিক করে লিখি। M1 দেখো 8 দিন দৈনিক T1, তাহলে এইটা সমান সমান হবে M2 D2, এই হচ্ছে আমার T2। তাহলে এবার মানগুলো বসিয়ে দিই। দেখো প্রথমে 10 জন লোক, দেখো 8 দিন কাজ করছে, কত ঘন্টা করে? 7 ঘন্টা করে। এবার M2 8 জন লোক ওই কাজ 14 দিনে করবে, তাহলে দৈনিক কতটুকু করবে মানে T2 নির্ণয় করছে। তার মানে দেখো T2 সমান আমরা কি পাবো? এই 8 8 আমরা কেটে দিলাম, এটা 7 দুগুণী 14 কেটে দিলাম, 2 দ্বারা কাটলে পরে এইটা হবে 5। তার মানে T2-র ভ্যালু পাচ্ছি আমি 5, তার মানে দৈনিক আমাকে 5 ঘন্টা করে কাজ করতে হবে। তার মানে দেখো বি অপশন হবে এখানে অ্যান্সার। তাহলে এটাই ছিল আমাদের শেষ অঙ্ক আজকের ক্লাসের। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, সেই সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন আসবে তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করলে আশা করি তোমাদের কিছুটা উপকারী হবে, কারণ অপকারী জিনিস কোনো কিছুই এই চ্যানেলে আমি দেব না বা করব না। যা হবে ক্লাস সংক্রান্ত বা অঙ্ক সংক্রান্তই হবে। তাহলে চলো পরবর্তী ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। আজ তবে আসছি।